আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আজ সকাল 10টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। এদিন প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব। কক্সবাজার বিমানবন্দরে অ্যান্টনিও গুতেরেসকে স্বাগত জানানোর কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজমের। এরপর কক্সবাজার শহর থেকে জাতিসংঘ মহাসচিবকে নেওয়া হবে উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে। গুরুত্বপূর্ণ এই দুই ব্যক্তির সফরকে ঘিরে কক্সবাজার এবং উখিয়ায় কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? নাবিলা, ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। এই মুহূর্তে আমি ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছি এবং গতকাল কিন্তু জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন, আপনি যেমনটি সংবাদে বলছিলেন, এবং আজ কিন্তু তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঠিক সকাল 9টার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এবং অন্তর্বর্তীকালীন সরকারের রোহিঙ্গা বিষয়ক মানবাধিকার বিষয়ক যিনি উপদেষ্টা আছেন তার সঙ্গে একটি বৈঠকে বসেছেন এবং এই বৈঠকটি ইতিমধ্যে কিন্তু শেষ হয়েছে এবং ঠিক কিছুক্ষণের মধ্যে তিনি বের হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন এবং সেখানে তার সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং এই বৈঠকে কিন্তু এবার আসলে রোহিঙ্গা ইস্যু এবং মানবাধিকার বিষয় নিয়ে তো মূলত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটি আমরা জানতে পেরেছি। এবং রমজান মাসে সংহতি প্রকাশের অংশ হিসেবেই কিন্তু রমজান মাসে তিনি এবারে বাংলাদেশ সফরটি বেছে নিয়েছেন এবং দীর্ঘ 7 বছর পর তার এইবারের এই যে সফরটি 4 দিনের একটি সফর, এটি কিন্তু মোটামুটি বলা যায় বেশ লম্বা সময় এবং এই সময়টা কিন্তু বেশ গুরুত্ব সহকারে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। একদিকে যেমন জানেন যে জাতিসংঘ থেকে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য বরাদ্দ, যে পরিমাণ অর্থ বরাদ্দ ছিল তা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। তো সবকিছু মিলে কিন্তু এই অর্থ বরাদ্দ যাতে বাড়ে এবং রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয় যাতে চাপ প্রয়োগ করতে পারে জাতিসংঘ, সবকিছু মিলে কিন্তু এবারের আন্তোনিও গুতেরেসের সফরটি কিন্তু বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এবং আমি যদি আপনাকে একটু আন্তোনিও গুতেরেসের সফরসূচি সম্পর্কে বলতে চাই, তিনি কিন্তু এখনই বের হবেন এখান থেকে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে বের হয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এবং এটিও খুবই সংক্ষিপ্ত একটি বৈঠক হবে। এবং আপনারা সবাই জানেন যে বেলা 10টার সময় কিন্তু তিনি কক্সবাজারের উদ্দেশ্যে, অর্থাৎ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে কিন্তু আজ তার যেমন শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী তিনি কক্সবাজার যাবেন এবং প্রধান উপদেষ্টাও তার সঙ্গে যাবেন এবং একই সঙ্গে সেখানে আজকে তিনি সেখানে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন। সম্ভবত 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করার তথ্য রয়েছে আমাদের কাছে প্রধান উপদেষ্টা এবং আন্তোনিও গুতেরেসের। এবং ইফতার শেষে তিনি সন্ধ্যার পরে ঢাকায় এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসে কিন্তু অবস্থান করবেন এবং আগামীকাল তিনি নাগরিক সমাজ, যুব সমাজ, বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন, নানা ধরনের মত বিনিময় করবেন। নাবিলা, ধন্যবাদ শাকিলা আপনাকে। এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে 7 বছর এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধার করে গেল মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মিষ্টির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করেছে এমন অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণ নিশ্চিত কিনা শিশুকে পরীক্ষা নিরীক্ষার পরে জানা যাবে। এই ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। আর আমাদের যে অপরাধী যারা ছিল, আমরা ঘটনাটি শোনা মাত্রই আমাদের উপজেলার পুলিশ এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিন্দুকে নিয়ে আমরা অভিযান চালিয়েছি, বাট এখনো পর্যন্ত আমরা কাউকে ধরতে পারিনি। 2 দফা জানাজা শেষে নিজ গ্রাম মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে দাফন করা হয়েছে ছোট্ট আসিয়াকে। টানা 1 সপ্তাহ অচেতন থাকার পর বৃহস্পতিবার ঢাকা সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি।
সন্তান হারিয়ে শোকার্ত মা নির্মম এই হত্যার বিচার দাবি করেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঘৃণ্য এই কাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার। এদিকে আসিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে সিএমএইচে ছুটে যান রাজনৈতিক দলের নেতারা। ন্যাক্কারজনক এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি তাদের। অন্যদিকে আসিয়ার মায়ের করা মামলায় মূল অভিযুক্ত বোনের শ্বশুর 7 দিন, স্বামী, শাশুড়ি ও ভাসুর প্রত্যেককে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ফাঁসি দিয়েছে ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে, ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। চিফ অ্যাডভাইজার আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে এটার মধ্যে শেষ করা। দৃষ্টান্তমূলক একটি বিচারের মাধ্যমে গোটা বাংলাদেশকে এই মেসেজ দেওয়া হবে যেন আগামী দিনে আর কোনো অপরাধী এই ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুর খবরে অভিযুক্ত আসামিদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল সন্ধ্যায় স্থানীয়রা প্রথমে পৌর এলাকার ওই বাড়িটিতে ভাঙচুর চালায়, তারপর আগুন ধরিয়ে দেয়। এর আগে সন্ধ্যা 6টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে শিশুটির মরদেহ ঢাকা সিএমএইচ থেকে মাগুরা স্টেডিয়ামে পৌঁছায়। এই সময় স্থানীয়রা সুষ্ঠু বিচার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে জানান মাগুরা সদর থানার ওসি আয়ুব আলী। বিক্ষোভ ঠেকাতে শহর জুড়ে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানান তিনি। দেশে নানা ইস্যু তৈরি করে অরাজকতা সৃষ্টি পায়তারা করছে পতিত স্বৈরাচার ও তার দোসররা। এতে মদত দিচ্ছে একটি গোষ্ঠী, এমনটা মনে করে বিএনপি। দলটির মতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে ষড়যন্ত্র যেমন বাড়বে তেমনি অস্থিরতার মধ্য দিয়ে তৈরি হবে রাজনৈতিক সংকট। প্রয়োজনে দাবি আদায়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন বিএনপির নীতি নির্ধারকরা। জাহিদ রহমানের রিপোর্টে বিস্তারিত। নানা দাবিতে রাজপথে বিভিন্ন গোষ্ঠী। অন্তর্বর্তী সরকারের দিন যতই গড়াচ্ছে বিশৃঙ্খলা ততই বাড়ছে। এই সবকিছু সরকারকে অস্থির করে তোলার ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। জনগণও প্রস্তুত, আমরাও প্রস্তুত। যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক সংকট, ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। অতএব এ থেকেই তো প্রমাণ যে যদি যত বিলম্ব হবে ততই কিন্তু রাজনৈতিক সংকট বা ষড়যন্ত্র আরও বাড়বে। মনে হয় এর পেছনে পালিয়ে যাওয়া সরকারের অনুসারীরা এবং তাদের সঙ্গে প্রেম প্রীতি আছে, অবৈধ প্রেমের বন্ধন আছে, এরকম লোকজনরা বিভিন্ন জায়গায় বসে বসে এই কাজগুলো পরিচালনা করছে। জনগণের অধিকার ফিরিয়ে না দিতে ষড়যন্ত্র চলছে বলেও মনে করেন বিএনপি নেতারা। সেজন্য দ্রুত সময়ে নির্বাচনের দাবি তাদের। এই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা একমাত্র করতে পারে জনগণ। যখন রোডম্যাপ ঘোষণা করা হবে তখন কিন্তু জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে, এবং যখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে তখন কিন্তু এই সকল যে ষড়যন্ত্র জনগণই মোকাবেলা করবে। রাজনৈতিক সংকট তো তৈরি হবেই, কারণ রাজনৈতিক সংকটটা তৈরি করার জন্যই তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব বসে আছে। প্রধান উপদেষ্টা যেদিন বলে নির্বাচন হবে ডিসেম্বরে, সেই দিনে আরেকটা সংবাদ সম্মেলনে গিয়ে শফিকুল আলম বলে হয় ডিসেম্বরে না হয় জুনে, মার্চে বা মাঝামাঝি সময়। জনগণের দাবি আদায়ে বরাবর বিএনপি সোচ্চার ছিল, আগামীতেও থাকবে বলে জানান তারা। 64টা জেলায় কিন্তু আমরা নির্বাচনের দাবিতে আমরা সভা করেছি, জনসভা করেছি, এবং ঈদের পরেও আমাদের স্থায়ী কমিটির সিদ্ধান্ত আছে যে আমরা নির্বাচনের জন্যে বিভিন্ন দাবি আদায়ের জন্যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা দাবির জন্য এই সরকারের কাছে দাবি উত্থাপন করব, এবং এটা তো রাজপথেই করতে হবে। নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মেনে নেবে না বলেও দাবি বিএনপির। এর মধ্যে বিভিন্ন রকমের তালবাহানা তৈরি করার চেষ্টা করছে, এটা খুবই উদ্দেশ্য প্রণোদিত। জাহিদ রহমান, RTV, ঢাকা।
মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দলনেতা হিসেবে বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দেন। এর মধ্যে জামালপুরের বকশীগঞ্জের উপজেলার কামালপুরের যুদ্ধ অন্যতম। জ্যেষ্ঠ সাংবাদিক মতিউর রহমান চৌধুরীও সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে নির্যাতিত হন। এই দুই মুক্তিযোদ্ধা বললেন, মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি আত্মত্যাগ ছিল সাধারণ মানুষের, কিন্তু আওয়ামী লীগ সরকার এককভাবে কৃতিত্ব নিয়েছে এবং বিকৃত করেছে ইতিহাসকে। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী। ১৯৭১ সালের ৩১ জুলাই কামালপুরে ভয়াবহ যুদ্ধ হয়। কামালপুর বিওপিতে ভোর ৩:৩০টায় BOD-2 কোম্পানি মুক্তিযোদ্ধাদের নিয়ে আক্রমণ করেন। একটিতে নেতৃত্ব দেন হাফিজ উদ্দিন। পাকিস্তানি সেনাবাহিনী ভারী মর্টারের সাহায্যে গোলাবর্ষণ শুরু করে। পরে দুই দল এক হয়ে শত্রুদের আক্রমণ করে। এতে পাক বাহিনী পরাজিত হয়। মর্টারের স্প্লিন্টারের আঘাতে আহত হন হাফিজ উদ্দিন। তিনি মনে করেন, মুক্তিযুদ্ধে রাজনীতিবিদদের চেয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে ২৫শে মার্চে ভয়াবহ ক্র্যাকডাউনের পর। পাকিস্তান আর্মির ক্র্যাকডাউনের ফলে বাঙালিদের প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হওয়া ছাড়া অন্য কোনো গত্যন্তর ছিল না, এবং এই দুঃসময় রাজনৈতিক নেতারা পালিয়ে পাশের দেশে চলে গিয়েছেন। জনগণের প্রতিনিধি হয়ে অরক্ষিত জনগণের রক্ষা করার জন্যে, পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। দেশ স্বাধীন হওয়ার পর যখন এইসব প্রশ্ন সামনে আসলো যে আপনাদের অবদান কি, তখন রাজনৈতিক দলসমূহ সকল কৃতিত্ব নিজেরা নেবার জন্য ইতিহাসকে পরিবর্তন করেছেন, এবং সাথে সাথে যারা রণাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, যারা জীবন উৎসর্গ করেছেন স্বাধীনতার বেদিমূলে, তাদের কথা ইতিহাসে সঠিকভাবে উল্লিখিত হয়নি। এটি হলো বাংলাদেশের রাজনীতির দীনতা এবং রাজনীতিবিদদের তাদের যে নিজস্ব স্বার্থ রক্ষা করার জন্য ইতিহাস বিকৃতি করার একটি পরিচয়। মুক্তিযুদ্ধের আরেক অকুতভয় সৈনিক জ্যেষ্ঠ সাংবাদিক মতিউর রহমান চৌধুরী ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। মার্চ মাসে পাক বাহিনীর হাতে বন্দী হয়ে অমানবিক নির্যাতনের শিকার হন। তারপর ছাড়া পেয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ১৯৭১ ২৬শে মার্চ সকালবেলা পাক বাহিনীর হাতে আমি বন্দী হয়ে যাই। সকালবেলা পাক বাহিনী এসে গেছে এটা আমরা জানতাম না। আমরা ৭ বন্ধু মিলে রাস্তায় ব্যারিকেড দিচ্ছিলাম গাছ ফেলে। তো পেছন থেকে হঠাৎ করে পাক আর্মির ট্রাক এসে আমাদেরকে তুলে নিয়ে যায়। হঠাৎ করে শুনলাম যে আমাদের ৪ বন্ধুকে নিয়ে গেছে। তো নিয়ে গেছে মানে এই পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এটা ব্রিজের উপরে। তো ব্রিজের উপরে নিয়ে গেছে, কী হয়েছে আমরা জানি না। তো আমি যখন দেখলাম যে তারা নেই, আমরা আরও ৩ জন আছি। তো আরও ৩ দিন পরে হঠাৎ করে কি হলো আমি জানি না, তারা এক রাতে আমাদেরকে, গভীর রাত্রে আমাদেরকে ছেড়ে দিল ৩ জনকে। পরে আমি যেটা শুনলাম, আমাদের ৪ বন্ধুকে ব্রাশ ফায়ার করেছে। আর আমি বেঁচে আছি কিনা এটা আমার বাড়িতে কুলখানিও হয়েছিল, কারণ আমি সবাই জানতো যে আমি মারা গেছি। তখন তো টেলিফোনে যোগাযোগ এরকম ছিল না। তো ওই মৃত্যুর থেকে আমি ভাবছিলাম যে আমার তো আর বেঁচে থাকা, হয়তো আমি জানি না কী হবে, স্বাধীন হবে কি না, তবে আমার বিশ্বাস ছিল যে একদিন না একদিন দেশটা স্বাধীন হবেই। সরকার বদলায়, ইতিহাসও পাল্টে যায়, এটা হওয়ার কোনো কারণ ছিল না। কারণ যার যা প্রাপ্য তাকে তা দিতে হবে, সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। দেওয়া হয় নাই বলে আজকের এই ৫৩-৫৪ বছরে আমরা এই ইতিহাস দেখছি, খণ্ডিত ইতিহাস, বিকৃত ইতিহাস, যে ইতিহাসের কোনো মূল্য নেই, মূল্যহীন ইতিহাস হয়েছে। ইতিহাস মুছে ফেলে দিয়ে নতুন করে ইতিহাস লেখা যায় না। আওয়ামী লীগ যেটা করেছে, তা আমরা ছাড়া আর কেউ মুক্তিযোদ্ধা ছিল না, এইটা মানে মুক্তিযুদ্ধ করেনি। এই ন্যারেটিভসটা আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত শুধু করে নাই, দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগই দেয়। বিকৃত বা ভুল তথ্য দিয়ে ইতিহাস রচনা না করে মুক্তিযুদ্ধে যাদের সত্যিকার অবদান ও সঠিক ঘটনাবলী তরুণ প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানালেন মুক্তিযোদ্ধারা। আতিকা রহমান, RTV, ঢাকা। গাজীপুরে মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী ধরার সময় মোস্তফা নামে একজন পুলিশ কনস্টেবল ছুরিকাঘাতে আহত হয়েছেন। মুমূর্ষ অবস্থায় গেল মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গেল রাতে গাজীপুরের ঝাজর এলাকায় অভিযানে প্রায় পুলিশের একটি পেট্রোল টিম ছিনতাইকারীদের ধরতে গেলে পুলিশের উপর হামলা চালায় তারা। এ সময় কনস্টেবল মোস্তাককে এলোপাথারি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত হয়ে ছিনতাইকারী মনিরকে ধরতে সক্ষম হন তিনি। পরে আরও 2 জন সহ মোট 3 জনকে গ্রেফতার করে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান জানান, আহত কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক। গ্রেফতারদের মধ্যে মনির মাদক, হত্যা, ডাকাতি ও ছিনতাই সহ 12টি মামলার আসামি। পুলিশ কাজ করতে চায়,
পুলিশ জীবনের রিস্ক নিয়ে ছিনতাই বন্ধ করতে চায়। আজকে যে কনস্টেবলটি মিষ্টির সাথে পাঞ্জা লড়ছে সেটি শুধুমাত্র জনগণকে স্বস্তি দেওয়ার জন্য, ছিনতাইকে প্রতিরোধ করার জন্য, মাদককে নিয়ন্ত্রণ করার জন্য। যে এই ছিনতাইকারী তাকে স্ট্যাপ করেছে, তাকে ছুরি সহ সে ধরে রেখেছে এবং সে তাকে ছুটতে দেয় নাই। আমরা তাকে সে অ্যারেস্ট আছে। তার সাথে আরও তিনজন ছিল, তিনজন পালিয়ে গেছে, আমরা তাদেরকে খুঁজছি। রাজধানী রামপুরা বনশ্রী এলাকায় সড়ক দুর্ঘটনায় দেলওয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গেল মধ্যরাতে বনশ্রী থানা রোডে শান্তা টাওয়ারের উল্টো পাশে বড় গাড়ি ধাক্কায় মোটরসাইকেল আরোহী দেলওয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিহত দেলওয়ারের বাড়ি যশোরের বেনাপোল এলাকায়। আসছে ঈদ উল ফিতরের রেলওয়ে ও বাসের অগ্রিম টিকিট বিক্রি আজ থেকে শুরু হয়েছে। যাত্রীদের জন্য এবারও ট্রেনের শতভাগ টিকিট মিলছে অনলাইনে। আজ দেওয়া হচ্ছে 24 মার্চের টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় 1 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর ধরে নিয়ে টিকিট বিক্রির সূচি নির্ধারণ করা হয়েছে। কাউন্টারে কোনো ঈদের টিকিট বিক্রি করা হবে না। রেলের আন্তনগর ট্রেনের 24 মার্চের টিকিট বিক্রি করা হবে 14 মার্চ, 25 মার্চের টিকিট 15 মার্চ, 26 মার্চের টিকিট 16 মার্চ, 27 মার্চের টিকিট 17 মার্চ, 28 মার্চের টিকিট 18 মার্চ, 29 মার্চের টিকিট 19 মার্চ এবং 30 মার্চের টিকিট পাওয়া যাবে 20 মার্চ। এদিকে আজ থেকে বাসের আগাম টিকিটও বিক্রি শুরু হচ্ছে। টিকিটের কালোবাজারি ও বাড়তি ভাড়া আদায় রোধে টার্মিনালগুলো থাকবে পর্যবেক্ষণ দল। দর্শক, এই মুহূর্তে গাবতলী বাস স্ট্যান্ড থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, টিকিট বিক্রি তো শুরু হয়েছে, তো এই বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? নাবিলা, আজকে প্রথম দিনের মতো বাস কাউন্টারগুলোতে টিকিট বিক্রি শুরু হয়েছে, অর্থাৎ সরাসরি টিকিট বিক্রির পাশাপাশি অনলাইনে বিক্রি হচ্ছে। এবং আমরা সকাল থেকে গাবতলী যে বাস টার্মিনালটি, সেখানে বিভিন্ন পরিবহনের যে কাউন্টারগুলো আছে সেগুলো ঘুরে দেখেছি। সেখানে কিন্তু আজকে প্রথম দিন থেকেই আমরা দেখতে পেয়েছি যে সরাসরি টিকিট কেনার যে বিষয়টি সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং বলা যায় যে এক প্রকার সাধারণ যাত্রীদের ভিড় আছে, অর্থাৎ তারা লাইনে ধরে সুশৃঙ্খলভাবে কিন্তু তারা টিকিট কাটছেন। বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, দর্শনা এইসব টিকিটগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এবং প্রথম দিনে সেই অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী বলতে গেলে কাউন্টারগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনলাইনের পাশাপাশি সাধারণ যাত্রীরা কিন্তু সরাসরি টিকিট কিনতে এসছেন। এবং যেসব বাসগুলোতে কিন্তু অনলাইনের অপশনটা নেই, অর্থাৎ সুযোগটা নেই, সেক্ষেত্রে কিন্তু তারা বলেছেন যে আসলে এই সুযোগটা সৃষ্টি করা দরকার। অর্থাৎ আমরা জানি যে বাস কাউন্টারগুলোতে সরাসরি পাশাপাশি কিছু কিছু বাস মালিক বা বড় বড় কোম্পানিগুলো তারা সরাসরি টিকিট কাটার যে বিষয়টি অনলাইনের মাধ্যমে সেটি ব্যবস্থা রেখেছে। তবে অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে, অন্যান্য যে কাউন্টারগুলো আছে, সেগুলোতে সরাসরি অনলাইনে না কেটে সরাসরি টিকিট কাটতে হচ্ছে। এবং আমরা অনেক যাত্রীদের সাথে কথা বলেছি যে প্রথম দিন অনুযায়ী তারা অনেকটাই সন্তুষ্ট, তারা যথানিয়মে টিকিট পাচ্ছে। তবে লাইনের যে দীর্ঘসূত্রতা সেটা একটু আছে, অর্থাৎ বিভিন্ন মাঝে মধ্যে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যে লাইনের বাইরে এসে যারা একটু টিকিট নিচ্ছেন তাদের কাছে একটু ঝামেলা হচ্ছে, এমন একটা সৃষ্টি হয়েছে। এবং সেই সাথে কাউন্টার যারা আছেন, ম্যানেজার, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে পর্যাপ্ত পরিমাণ টিকিট রয়েছে এবং আজকে থেকে 24 তারিখ অর্থাৎ 24শে মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। এবং এটা ঈদের আগ পর্যন্ত এই টিকিটটা থাকবে। আমরা যদি একটু সাধারণ যারা যাত্রী আছে একটু যদি কথা বলতে চাই, তারা কি বলছেন, আজকে কোথায় যেতে চাচ্ছেন, আপনার সাথে একটু কথা বলবো যে আপনি যে ঈদের জন্য কয় তারিখে টিকিট কাটবেন এবং সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? সার্বিক ব্যবস্থাপনা ভালো। আমি টিকিট কাটবো 24 তারিখে দুপুরে। 24 তারিখে দুপুরে আমি যাব, তবে পরিস্থিতি ভালো। কি প্রত্যাশা করছেন? মানে প্রত্যাশা ভালো মনে করতেছি। নাবিলা, শুনতে পাচ্ছেন যে আসলে যাত্রীরা এখনো পর্যন্ত সন্তুষ্ট আছে। অর্থাৎ আমরা বরাবরই সবসময় যে একটা যাত্রীদের কাছ থেকে একটা অভিযোগ পাই যে ব্যবস্থাপনা নিয়ে, সেটি কিন্তু প্রথম দিনে তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ যাত্রীদের চাপ একটু কম আছে। তবে কাউন্টার যারা দেখাশোনা করছেন, সেই সাথে যে মনিটরিং সেল টিম রয়েছে, তারাও কিন্তু ভালোভাবে তারা পর্যবেক্ষণ করছেন। এবং আমরা দেখতে পেয়েছি সরকারের পক্ষ থেকে যে মনিটরিং সেলের কথা বলা হয়েছে এবং মালিকের পক্ষ থেকে যে মনিটরিং সেলের কথা বলা হয়েছে, সেটা আজকে থেকে কার্যকর শুরু হয়েছে। তো নাবিলা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য গাবতলী থেকে। ধন্যবাদ বিপুল আপনাকে।
বাজারে ভোজ্য তেলের সংকট কিছুটা কাটতে শুরু করেছে, বেড়েছে সরবরাহ। দীর্ঘদিন ধরে চলা এই সংকটের মধ্যে বাজারে বিভিন্ন মুদি দোকানে 1, 2, 5 ও 8 লিটার বোতলের সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। যদিও দোকানিরা বলছে প্রয়োজনের তুলনায় পাওয়া যাচ্ছে কম। রোজার শুরুতে দাম বাড়তে থাকা লেবু, বেগুন, শসা ও মুরগির দামও এখন কমতির দিকে। সেঞ্চুরি পার করা লেবুর হালি এখন বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকায়। প্রকারভেদে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 90 টাকার মধ্যে। ব্রয়লার মুরগির দাম রোজার আগে ডাবল সেঞ্চুরি থাকলেও এখনও বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। ভোক্তারা বলছে গেল বছরে থেকে বাজারে কিছুটা স্বস্তি মিললেও বাজার মনিটরিংয়ে আরও কঠোর হতে পারলে পণ্যের দাম আরও কমবে। দর্শক, এই মুহূর্তে কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, বাজারে কোন কোন পণ্যের দাম কমেছে এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? নাবিলা, আসলে বাজারে অনেকটা স্বস্তি নিয়ে বাজার করছেন ভোক্তারা। প্রতিটি পণ্যের দামই কমতির দিকে, 2-1টি পণ্য ছাড়া, বিশেষ করে যেমন চালের দামটা একটু বেড়েছে, এছাড়া কিন্তু সবগুলো পণ্যের দামই বাজারে কমেছে। বেগুনের দামও কিছুটা কমতির দিকে, 120-30 টাকা যে কেজিতে বেগুন বিক্রি হচ্ছিল সেটি 80 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। লেবুর হালিও ছিল, সেঞ্চুরি পার করেছিল, সেই লেবুর হালিও কিন্তু 100 টাকার নিচে আছে। তবে একেবারে যে বড় সাইজের লেবুটি সেটির হালি 100-র উপরে বিক্রি হচ্ছে। এছাড়াও বাজারে সয়াবিন তেলের একটি সংকট ছিল, সেই সংকট কিন্তু অনেকটাই কাটিয়ে উঠেছে। সংকট কাটিয়ে উঠে এখন সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে। তবে বিক্রেতারা বলছেন সরবরাহটি আরেকটু বাড়ানো দরকার, যেহেতু সামনে ঈদের সময় মানুষ রোজার শেষের 10 দিন ঈদের বাজারগুলো করবে, সে কারণে আরেকটু সরবরাহ বাড়লে ভোক্তাদের জন্য আরেকটু উপকার হয়। এছাড়াও যে কাঁচা বাজার রয়েছে, কাঁচা বাজারে কিন্তু নতুন নতুন যে সবজিগুলো রয়েছে সেগুলো উঠতে শুরু করেছে। সাধারণতই কিন্তু নতুন যখন সবজি উঠতে থাকে তখন একটু দাম বেশি থাকে। অর্থাৎ এখন যেটি আমরা দেখছি যে ঢেঁড়সের দাম, পটলের দাম কিছুটা বেশি, 100 টাকার মধ্যে এগুলো বিক্রি হচ্ছে। অন্যান্য যে সবজিগুলো রয়েছে, অর্থাৎ শীতের যে সবজিগুলো শেষ হয়ে যাওয়ার কথা, সেগুলো কিন্তু একেবারে কম, 50 টাকার নিচে বিক্রি হচ্ছে। এবং সব মিলিয়ে ভোক্তারা স্বস্তি কথা জানিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে মাংসের বাজারেও কিন্তু মাংসের দাম অনেকটাই কম। তবে মাংসের বাজারে কিন্তু অনেকটা ক্রেতা শূন্য রয়েছে, বিশেষ করে গরু এবং খাসির মাংস আগের যে দাম সেই দামে বিক্রি হচ্ছে। মুরগির দাম কিছুটা কমেছে, 180 থেকে 190 টাকার মধ্যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। এবং মাছের বাজারেও কিন্তু আমরা দেখেছি যে গত সপ্তাহে যে দাম ছিল সেই দামেই বিক্রি হচ্ছে বড় বড় রুই মাছ, কাতল মাছ। তবে সেখানে ক্রেতার কিছুটা সংকট রয়েছে। তো বলা চলে যে মানুষ স্বস্তি নিয়ে বাজার করছে, তারা আশা করছেন যে এইভাবে বাজার চলবে এবং আগামীতে পণ্যের দাম আরও কিছুটা কমে আসবে। নাবিলা, এই ছিল আমার কাছে বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ সাকিব আপনাকে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।